আজ আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করব পলিসিস্টিক ওভারি সিনড্রোম মানে পিসিওডি। হুম। আমাদের হাতে একটা দারুণ কেস স্টাডি এসেছে যেখানে একজন মহিলা যোগব্যায়াম, আয়ুর্বেদ আর ঠিকঠাক খাদ্যাভ্যাস এই সব কিছু মিলিয়ে পিসিওডি মোকাবেলায় বেশ ভালো ফল পেয়েছেন। হ্যাঁ, এটা খুবই প্রাসঙ্গিক একটা আলোচনা। কারণ ভারতে ধরুন প্রতি ৫ জন মহিলার মধ্যে প্রায় একজন কিন্তু পিসিওডিতে ভুগছেন। তাই নাকি? এত কমন? হ্যাঁ, বেশ কমন। আর এর প্রভাবটা শুধু শরীরে না, অনিয়মিত পিরিয়ডস বা ওজন বেড়ে যাওয়াতেই আটকে থাকে না। মনের ওপরেও কিন্তু এর বেশ চাপ পড়ে। ঠিক। তো আমাদের এই আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই উৎস থেকে পাওয়া তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখা আর বোঝা যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ শরীর মন সব দিক থেকে ভালো থাকার চেষ্টা কতটা জরুরি। একদম। ওই অভিজ্ঞতাটাতেও তো এই কথাই বলা হয়েছে যে শুধু গতানুগতিক চিকিৎসায় হয়তো সবসময় কাজ হচ্ছিল না, তাই অন্য পথের খোঁজ। ঠিক। আর সেখানেই যোগব্যায়ামের কথাটা খুব জোর দিয়ে আসছে, তাই না? বিশেষ করে সূর্য নমস্কারের কথা। হ্যাঁ হ্যাঁ, সূর্য নমস্কারের 12টা যে স্টেপ বা আসন আছে সেগুলো কিন্তু খুব সিস্টেম্যাটিক। হুম। উৎস অনুযায়ী এটা নাকি ওভারি বা ডিম্বাশয়ের দিকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। আর তার চেয়েও বড় কথা, এটা ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে পারে। ও আচ্ছা, এই ইনসুলিন রেজিস্ট্যান্সটাই তো পিসিওডির একটা মস্ত সমস্যা, তাই না? একদম। শরীরের কোষগুলো যখন ইনসুলিনকে ঠিকমতো ব্যবহার করতে পারে না, সূর্য নমস্কার সেটাতে সাহায্য করে। এছাড়াও ওই উৎসে আরও কিছু আসনের কথা আছে, যেমন পশ্চিমোত্তানাসন বসে সামনে ঝোঁকা, হ্যাঁ, শুনেছি। আর ভুজাঙ্গাসন কোবরা পোজ। এগুলোও নাকি ওভারির ফাংশন ঠিক রাখতে হেল্প করে। আচ্ছা। আর সাথে ভ্রামারি প্রাণায়ামের কথাও বলা হয়েছে, ওটা তো স্ট্রেস কমাতে দারুণ কাজ দেয়। হ্যাঁ, স্ট্রেস তো একটা বড় ফ্যাক্টর পিসিওডির ক্ষেত্রে। অবশ্যই। আর রোজকার রুটিনের কথাও বলা আছে, যেমন রোজ অন্তত 5 বার সূর্য নমস্কার করা। নিয়মিত করাটা জরুরি। তাহলে যোগা এখানে শুধু এক্সারসাইজ নয়, বেশ টার্গেটেড একটা থেরাপি বলতে পারি। ইন্টারেস্টিং। আচ্ছা, যোগার পাশাপাশি আয়ুর্বেদের কথাও তো এসেছে। কিছু হার্বস বা ভেষজের নাম দেখলাম। হ্যাঁ, আয়ুর্বেদের দিকটাও খুব গুরুত্বপূর্ণ। উৎসটাতে দুটো জিনিসের কথা বেশ জোর দিয়ে বলা হয়েছে। একটা হলো শতাব্দী। শতাব্দী? হ্যাঁ, কি কাজ করে এটা? এটা মূলত ইস্ট্রোজেন হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে আর ওভারির ফলিকলগুলোর স্বাস্থ্য ভালো রাখে। সাধারণত গরম দুধে এর গুঁড়ো মিশিয়ে খাওয়ার কথা বলা হয়। ও আচ্ছা। আর দ্বিতীয়টা হলো দারুহৃদ্রা। এটা আবার অন্য দিক থেকে কাজ করে। এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, কোষগুলোকে ইনসুলিনের প্রতি আরও বেশি রেসপন্সিভ করে তোলে। তার মানে ডায়াবেটিসের ঝুঁকি কমে? ঠিক তাই। পিসিওডির সাথে ডায়াবেটিসের একটা সম্পর্ক থাকে, তো সেটা ম্যানেজ করতে সাহায্য করে। এটা সাধারণত মধু দিয়ে খালি পেটে খাওয়ার কথা বলা আছে। বাহ! দুটো ভেষজ, অথচ দেখুন দুটো আলাদা কিন্তু জরুরি দিকে কাজ করছে। একদম। এছাড়া অশ্বগন্ধা আর দারুচিনির চায়ের কথাও আছে। স্ট্রেস হরমোনই কর্টিসল কমাতে আর ওভিউলেশন বা ডিম্বস্ফোটনে সাহায্য করতে পারে। দারুণ। আচ্ছা, এবার একটু খাদ্যাভ্যাসের কথায় আসি। ওই যে উৎসে একটা সহজ নিয়মের কথা বলা হয়েছে, ৩ হ্যাঁ, ৩ না। শুনতে বেশ ক্যাচি। এটা কি আসলে? একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়মটা বেশ মনে রাখার মতো। আসলে এটা একটা খুব সাধারণ কিন্তু পাওয়ারফুল গাইডলাইন। 3টে জিনিস পাতে যোগ করা আর 3টে জিনিস বাদ দেওয়া। কি কি সেগুলো? যোগ করার তালিকায় আছে ফাইবার রিচ খাবার, যেমন ধরুন মেথি, কাঁচা পেঁপে বা তিসির লাড্ডু। এগুলোতে পুষ্টিগুণও ভালো থাকে। হুম। আর বাদ দেওয়ার তালিকায় আছে রিফাইন্ড তেল পরিশোধিত তেল, প্যাকেটজাত দুধ আর অবশ্যই চিনি। ও, এগুলো বাদ দিতে হবে। হ্যাঁ, মনে হতে পারে ছোটখাটো বদল, কিন্তু এগুলো নাকি বেশ বড় প্রভাব ফেলে। এমনকি মিষ্টি খেতে ইচ্ছে করলে খেজুর আর আখরোট দিয়ে বানানো বরফির মতো স্বাস্থ্যকর অপশনের কথাও বলা হয়েছে। খুব প্র্যাকটিক্যাল তো। আচ্ছা, ডায়েটের প্রসঙ্গে ফাইবারের গুরুত্বের কথা কি আলাদা করে বলা হয়েছে? হ্যাঁ, ফাইবারের উপর বেশ জোর দেওয়া হয়েছে। একটা ক্যানাডিয়ান স্টাডির রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে রোজ যদি প্রায় ৩০ গ্রাম ফাইবার খাওয়া যায়, তাহলে ইনসুলিন লেভেল প্রায় ৪০% পর্যন্ত কমে যেতে পারে। বলেন কি 40%? এটা তো অনেক। হ্যাঁ, বিরাট একটা সংখ্যা। ডায়েটের ভূমিকাটা যে কতটা গুরুত্বপূর্ণ, এই তথ্যটা সেটাই জোর দিয়ে বলছে। এটা তো পরিষ্কার যে পিসিওডি শুধু শরীরের সমস্যা না, মনের উপরে সাংঘাতিক প্রভাব পড়ে।
ওই ক্যানেডিয়ান স্টাডিরই আরেকটা তথ্য বেশ ভাবার মতো। প্রায় ৬৮% মহিলা মনে করেন যে ডাক্তাররা তাদের সমস্যাটাকে যথেষ্ট গুরুত্বই দেন না বা বোঝেন না। হ্যাঁ, এটা একটা খুব দুঃখজনক বাস্তবতা। এই অবস্থায় নিজের মানসিক জোরটা ধরে রাখা তো খুব কঠিন। এ ব্যাপারে উৎসে কিছু বলা আছে, মানে মানসিক শক্তিটা বাড়ানোর উপায়? অবশ্যই উৎসটা শুধু শারীরিক দিকটা নিয়েই বলছে না, মানসিক সুস্থতার ওপরও জোর দিচ্ছে। ওই যে ভ্রামরী প্রাণায়ামের কথা বললাম, ওটা যেমন স্ট্রেস কমায়, তেমনি সামগ্রিকভাবে একটা পজিটিভ মানসিকতা, একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা, এগুলোও কিন্তু পুরো জার্নিটারই অংশ। ঠিক। যখন কেউ মনে করেন যে সিস্টেম তাকে ঠিকমতো সাপোর্ট করছে না, তখন নিজের হাতে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার এই হোলিস্টিক বা সামগ্রিক পদ্ধতিগুলো কিন্তু একটা অন্যরকম মানসিক বল দেয়। সব মিলিয়ে দেখলে এই উৎস থেকে আমরা একটা খুব জোরালো বার্তাই পাচ্ছি যে যোগব্যায়াম, কিছু নির্দিষ্ট আয়ুর্বেদিক উপায়, সঠিক খাবার-দাবার আর পজিটিভ থাকা, এই সব কিছুকে একসাথে কাজে লাগালে পিসিওডিকে ভালোভাবে ম্যানেজ করা সম্ভব। একদম আলাদা আলাদা করে না দেখে সবগুলোকে একসাথে একটা সমন্বিত চিকিৎসার মতো করে দেখা। উৎসটা আসলে সেই সম্ভাবনার কথাই বলছে। আমাদের আজকের আলোচনা থেকে এটাই মূল নির্যাস, তাই তো? হ্যাঁ, আমারও তাই মনে হয়। বিভিন্ন পদ্ধতির এই মেলবন্ধনটাই আসল শক্তি। আলোচনাটা শেষ করার আগে একটা কথা ভাবছিলাম। শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতা যে এত ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে পিসিওডির মতো একটা দীর্ঘমেয়াদী সমস্যায়, এই ব্যাপারটা নিয়ে আমরা হয়তো খুব বেশি ভাবি না। হুম। এই উৎস থেকে পাওয়া শিক্ষাটা কি আমাদের শরীরকে দেখার দৃষ্টিভঙ্গিটাকেও একটু বদলে দিতে পারে? মানে শরীরটাকে শুধু সমস্যার জায়গা হিসেবে না দেখে ওর সিগন্যালগুলোকে বোঝার চেষ্টা করা, ওকে শত্রু না ভেবে বন্ধু ভাবা, আর সে অনুযায়ী যত্ন নেওয়া, এ ভাবনাটা কি আরও বড় কোনো জীবন দর্শনের দিকে ইঙ্গিত করে? খুব সুন্দর একটা প্রশ্ন তুলেছেন। সত্যি ভাববার বিষয়। শরীরকে বোঝা, তার সাথে সংযোগ স্থাপন করা, এটা হয়তো শুধু পিসিওডি নয়, জীবনের সব ক্ষেত্রে জরুরি।